সমাজতন্ত্রের জন্য কাজ করতে হবে। কেউ না করে কিছু বসে ওখানে কি বলে পয়সা কামাবে তার উপায় নেই, সেই জন্যে কাজ করতে হবে, কিন্তু কাজের মতো পাবে, এটা সমাজতন্ত্র। কাজ যেরকম করবে সেরকম পাবে, এবং না কাজ করে পাবে না। অনেকে না কাজ করেও পায়, কিছু না করে গিয়ে এসে চলে এলো, সেরকম সেই মানুষ তৈরি করা। বেকার শূন্য হয়ে গেছিল, একটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ছিল, সেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ প্রায় 1930-এর সময় উঠে গেল, কারণ কেউ বেকার ছিল না। একটা সমাজ, একটা পশ্চাৎপদ দেশ, আমাদের মতো কৃষিপ্রধান একটা দেশ, একটা জাত শাসিত একটা দেশ, সেই দেশ এগিয়ে গেল শিল্পে, কৃষিতে, প্রযুক্তি, বিজ্ঞান সব কিছুতে এগিয়ে গেল, এবং আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটেন এর সমকক্ষ বা তাকে অতিক্রম করতে পারল। 3 বছরে 3টা পরিকল্পনার মধ্যে, প্রায় 10 বছরের 12 বছরের মধ্যে তারা কৃষিতে তারা রেকর্ড তৈরি করল, এবং শিল্পে তারা একটা শিল্পে অগ্রসর দেশ হয়ে দাঁড়াল। যদি না হতো ওই সময়ের মধ্যে, এই মানে 1917 সালে নভেম্বর বিপ্লব, আর তারপরে কি বলে 20 বছরের মধ্যেই ফ্যাসিবাদের উত্থান, আর তারপরে যখন হিটলার আক্রমণ করলো ওই দেশকে, একটা মাত্র সমাজতান্ত্রিক দেশ তখন, তাকে মোকাবিলা করতে পারত যদি শিল্পে অগ্রসর না হয়। রাতারাতি ওই সব চকলেট তৈরির কারখানা, কি ট্রাক্টর তৈরির কারখানা, ট্যাঙ্ক তৈরির কারখানা হয়। এটা কেন্দ্রীয় পরিকল্পনা, এবং পরিকল্পনা মাত্র লক্ষ্যমাত্রা ঠিক করে এবং এই যে এখন আমরা দেখছি সোভিয়েত ইউনিয়ন নেই কিন্তু চীন আছে। এখন আমরা দেখছি এখন যে আমাদের যখন শুনছিলেন, আমি যখন এই এলাম তখন আপনারা শুনছিলেন যে আমাদের মোট উৎপাদন যা কমে গেছে এই শেষ 3 মাসে, অর্থাৎ এপ্রিল, মে, জুন, ত্রৈমাসিক বলে, কোয়ার্টার বলে ওরা, মোট উৎপাদন মানে কৃষি, শিল্প সব কিছু মিলিয়ে, রাস্তাঘাট সব কিছু মিলিয়ে আপনার যা মোট উৎপাদন হয়, যা দামে, সেইটা রেকর্ড কমেছে এখন 24%, 23.9 ধরে নিন, 24% কমে গেছে, প্রায় 4 ভাগের 1 ভাগ, 10 নেমে গেছে এই 3 মাস। তার মানে আপনি ভাবুন যে আজকে যদি আপনি যান স্বাধীনতার পরে, এমনকি স্বাধীনতার আগেরও যে হিসাব পাওয়া যায়, এরকম 10 আমাদের দেশে কখনো হয়। আর সেই এই 3 মাসেই চীনে 4.7% বেড়েছে, প্রায় 5%-এর মতো আমার নেমেছে, আরো বাড়ছে। পৃথিবীর সমস্ত পুঁজিবাদী, উন্নত পুঁজিবাদী দেশগুলোতে যখন প্রায় মানে কি বলে উন্নত পুঁজিবাদী দেশে 5.5%-এর মতো প্রায় কমবে, তখন ওরা বাড়ছে, হচ্ছে তারা করোনা মোকাবিলা করেছে। কারণ এমনকি কয়েকটা পুঁজিবাদী দেশও আছে তারা ভালো করেছে, করোনা মোকাবিলা করেছে। নিউজিল্যান্ড, সেখানে লেবার পার্টির সরকার, সেটা একটা ব্যাপার গুরুত্বপূর্ণ। ওই মহিলা প্রধানমন্ত্রী, তিনি খুব বড় ভূমিকা পালন করেছেন, আবার নির্বাচিত হয়েছেন। অনেকে, একজন আমাদের ভারতীয়, তার মন্ত্রী হয়েছে ওখানে, বড় ব্যাপার একটা। কিন্তু তার কারণ কি, কোরিয়াতে, আমি দক্ষিণ কোরিয়ার কথা বলছি, এই সিঙ্গাপুরে অপেক্ষাকৃত ভালো করেছে। কেন? যেখানে সরকার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রণ করে, জনস্বাস্থ্য ব্যবস্থা সরকারের যেখানে দায়িত্ব, সেখানটায় ভালো। আর যেখানে কর্পোরেট আর বেসরকারি হাতে ছেড়ে দিয়েছে, শিক্ষা, স্বাস্থ্য সব কিনতে হবে আপনার। আপনার পয়সা আছে তো ছেলে পেলেদের পড়াবে, আপনার পয়সা আছে তো আপনি চিকিৎসা করবেন, আর আপনার পয়সা নেই তো এসব হবে না। এই ব্যবস্থার অবসান ঘটেছিল ওই নভেম্বর বিপ্লবের মধ্য দিয়ে। হ্যাঁ, ওটা নেই, কেন নেই তার বিশদ কোথায় আমি এখানে যাচ্ছি না, কিন্তু তার আমাদের দলিল আছে, ওদের দলিল আছে। তার থেকে শিক্ষা নিয়ে এখন চীন, ভিয়েতনাম, কিউবা, কোরিয়া ইত্যাদি, এই যে যেখানে লাওস, ওরা শিক্ষা নিয়ে এগোচ্ছে। এমনকি কয়েকটা পুঁজিবাদী দেশও, আমি বললাম
যে ওই জিনিসটা যে এগুলো সামাজিক সম্পদ, সেটা কি বলে ব্যক্তিগত মালিকানা, এর মধ্যে যে বিরোধ, সামাজিক উৎপাদন সামাজিক আর ব্যক্তিগত মালিকানা, এই বিরোধের নিষ্পত্তি করতে হবে। সেই রাস্তায় এখন যেমন সারা দুনিয়া ধসে পড়ছে, তখন আপনার যারা এর আগে এসব বলতো যে না না এসব প্রাইভেটে ছেড়ে দাও, প্রাইভেট ভালো ইত্যাদি ইত্যাদি, তারা এখন উল্টো গাইতে আরম্ভ করেছে। যারা দুনিয়ার খবর রাখেন তারা হয়তো জানেন, এসব দেখছেন। এবং তা না হলে ওই আমেরিকায় ট্রাম্প, উনি যেরকম ঘুরে বেড়াচ্ছিলেন এরকম বুক ফুলিয়ে, তিনি হেরে যেতেন। এটা খোদ আমেরিকায় আপনি বুঝবেন যে একটা শক্তি যারা সারা দুনিয়াটাকে এখন ডান দিকে নিতে চাচ্ছে, উগ্র দক্ষিণপন্থা আমরা যাকে বলি। 90 বছর আগে সোভিয়েত ইউনিয়ন যখন হয়েছিল, তখন তারপরেও একবার উত্থান হয়েছিল এরকম একটা সংকট। এরকম একটা সংকট থেকে কলকারখানা বন্ধ, মন্দা, বেকারিতে চেয়ে গেল, আর তারকে ব্যবহার করে দক্ষিণপন্থা, তখনকার ফ্যাসিবাদ, হিটলার, মুসোলিনি, এসবের উত্থান হয়েছে। আর সেই হিটলার, মুসোলিনি, তোজো জাপানে, স্পেনে ফ্র্যাঙ্কো, এই কয়েকটা মিলে একটা শক্তি যাকে অক্ষ শক্তি বলা হয়, এক্সিস পাওয়ার। আর তার বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সারা দুনিয়াকে একসঙ্গে দাঁড়াতে হোক, সে আমেরিকা হোক, ব্রিটেন হোক, তারা পুঁজিবাদী দেশ, সাম্রাজ্যবাদী দেশ, সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক দেশ, কিন্তু ওদের জোট করতে হল ফ্যাসিবাদকে পরাস্ত করবার জন্য। এ হচ্ছে সোভিয়েত ইউনিয়ন যদি এটা মোকাবিলা না করত, ইঞ্চি ইঞ্চি লড়াই এ করে হিটলারকে, নাৎসি বাহিনীকে ঘটিয়ে সীমান্ত পার করে একদম খোদ জার্মানির রাইখস্ট্যাগে ওখানে গিয়ে লাল ঝান্ডা তুলে দিয়েছে। পূর্ব ইউরোপে দেশগুলোতে সমাজতন্ত্র কায়েম হয়েছিল 3 ভাগের 1 ভাগ, সেখানে পৃথিবীর, সেখানে সমাজতন্ত্রের এই ব্যবস্থার মধ্যে গেছে। এসব সম্ভব হতো না, এই বিরাট কাণ্ড, এটা সমাজতন্ত্র চাপ। কিন্তু আমরা এসব কথা যখন মনে করি, তখন আমরা মনে করি না এটা একটা একাজনের ব্যাপার। আমরা একটা তত্ত্ব, একটা যেটা আয়ত্ত করতে হয়, কি পরিবর্তন সমাজে বুঝতে হয়, এবং এই শিক্ষা নিয়ে কোনটায় সাফল্য, কোনটা দুর্বলতা বুঝে আজকের দিনে কি করতে হবে, যেরকম করছে, যেরকম চিনপিন ইত্যাদি করছেন, তাহলে তারপর তাদের কি ভুল হচ্ছে তার থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে কি করতে হবে, সেই সবের জন্য আমরা এসব স্মরণ করি। কিন্তু স্মরণ করি কিসের জন্য? যেটা আজকের দিনে আমাদের কি প্রাসঙ্গিকতা তা বুঝবার জন্য। এখন কি কাজে লাগবে? এখন কাজে লাগবে এই কারণে যে বিশ্ব আবার একটা সংকটের সম্মুখীন। 150 বছরে এরকম সংকট পৃথিবীতে হয়। এটা আমার কথা না, কমিউনিস্ট পার্টির কথা না, এটা বলছেন যিনি রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল, মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইনি হচ্ছেন রাষ্ট্রসংঘ, পৃথিবীর সব দেশের যে সংস্থা রাষ্ট্রসংঘ, তার প্রধান তিনি। তাদের কাছে সারা দেশের সব দেশের হিসাব থাকে, এবং তারা বলছেন 150 বছর। 150 বছর মানে হচ্ছে 1870 সাল। 1870 সাল হচ্ছে সেই সাল যার পরে প্যারি কমিউন হলো, যখন মার্কস এঙ্গেলস বেঁচে আছে সেই সময়কার সময়। তখন একবার এরকম মানুষের আয়ে ধস নেমেছিল। এই যেরকম বললাম আমি যে ধস, এটা কোথায় ভারতে কেউ বের করতে পারবে নাকি যে 4 ভাগের 1 ভাগ আয় ধস হয়ে গেল? 15 কোটি বেকার হয়ে গেল। বছর শেষ হলে 20 কোটি বেকার হবে। সারা পৃথিবীতে 50 কোটি হবে, আইএলও হিসাব করেছে। আপনি 20 কোটি মানে ভাবুন, একটা পরিবারের যদি 5 জন লোক একটা লোকের কাজের উপরে নির্ভর করে, তাহলে 20 কোটি বেকার মানে 100 কোটি লোক। 20 × 5 100 কোটি হয় তো, 100 কোটি লোক, তাদের আয় কোথায় যাবে? এই আয়ে ধস নেমেছে, তার জন্যই সংকট হচ্ছে। লোকের পয়সা নেই তো খাবে কি, আর কিনবে কি, আর বিক্রি হবে কোথায়? দোকানপাট চলবে কেন, আর কলকারখানায় উৎপাদন হবে কি করে? সেই জন্য আমরা টাকা, এইসব আপনারা জানেন, গম টাকা এত দিতে বলেছিলাম, 7,500 টাকা করে টাকা, আর 10 কিলো করে এই আমরা দিতে বলেছিলাম। এই সংকট হচ্ছে বর্তমান পুঁজিবাদে, এই সংকট অনিবার্য সংকট।
এবং সেই সংকটটা আমরা পৃথিবী জুড়ে তাই দেখতে পাচ্ছি। মহামারীর সংকট, অর্থনীতির সংকট, মানুষের জীবন জীবিকার উপরে আক্রমণ। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা তখনও দেখেছিলাম ইতিহাসে আমরা, ওই 29-30 যে বললাম যখন এর আগে মন্দা হয়েছিল, সেটা 90 বছর আগে, তখন আমরা দেখেছি। সেটা হচ্ছে এই যে যখন এরকম সংকট হয় তখন সরকারের কাছে দুটো রাস্তা থাকে। একটা হচ্ছে স্বৈরাচার, গ্রেপ্তার করো, আক্রমণ করো, পুলিশ লাগাও, গুন্ডা পুন্ডাও লাগাও, দলের এসব করো, মুখ বন্ধ করে দাও, এটা একটা সন্ত্রাস তৈরি করে, এটা একটা। কিন্তু সেটা সব সময় কাজ দেয় না। মানুষ যখন আক্রান্ত হন তারপরে প্রতিবাদ গড়ে ওঠে, প্রতিরোধ গড়ে ওঠে, এবং আক্রমণকারী তাদের এক জায়গায় ওইটা করে মানুষের কণ্ঠস্বর রোধ করবার যে ক্ষমতা সেটা চলে। বাকি রাস্তাটা ভয়ঙ্কর, দ্বিতীয় যেটা করে, সেটা আপনারা হয়তো দেখছেন, সেটা হচ্ছে মানুষের মধ্যে ভাব তৈরি করে। এটা শারীরিক আক্রমণ না, এটা মনোজগতে, মস্তিষ্কে, এইখানটা মস্তিষ্কের জগতে আক্রমণ মানে মানুষের মধ্যে ধর্ম, জাতি, বর্ণ এইসব নিয়ে বিভাজন তৈরি করে। আমেরিকায় কি হল, কি ভোট হচ্ছে, এই যে আপনারা যেটা নিয়ে এত হইচই হচ্ছে, সেটা হচ্ছে যে কালো কৃষ্ণবর্ণ মানুষ, নিগ্রো বা আফ্রো আমেরিকান, তার থেকে পরে হয়েছে তারা, আর একদিকে সাদা চামড়ার লোক, হোয়াইট পাওয়ার। ট্রাম্পের ভাষণ ছিল হোয়াইট পাওয়ার, সাদাদের ক্ষমতা চাই। আর কালো মানুষ যারা, যাদের নির্বিচারে শুনলেন আপনারা কিরকম করে পুলিশ আক্রমণ করছিল, তারা বলছিল যে ব্ল্যাক লাইফ ম্যাটার, মানে কালো হলেও তার জীবনের দাম আছে। এইটাই, কালো হলেও তার জীবনের দাম আছে, একটা লড়াই। আর একটা হচ্ছে হোয়াইট, সাদা, এই যে লড়াই, বর্ণ নেই। আমেরিকা মহাদেশের ইতিহাস যারা জানে না, না জানার তো কথা নয়, আমাদের ছেলেপুলেরা জানে, আমরাও জানি। এটা হচ্ছে এই যে ওইখানে ব্রিটিশরা গিয়ে ওখানে উপনিবেশ তৈরি করেছে। আর খোঁজ আমেরিকার যারা লোক ছিলেন, উত্তর আমেরিকা, এখন যেটা আমেরিকা যুক্তরাষ্ট্রের কি, তারপরে কানাডা ইত্যাদি, এইসব, এরা যখন উপনিবেশ তৈরি করলেন, ওখানকার যারা কোচ ছিলেন তাদের ইন্ডিয়ান বলা হতো। ইন্ডিয়ান মানে তো ওটা ইন্ডিয়ান নয়, তার কারণ কলম্বাস আমেরিকায় গিয়ে ভুল করে ভাবলেন এটা আমি ইন্ডিয়াতে এসে গেছি, তখন ভারত আবিষ্কার হয় ওদের কাছে, তো কাজে ওইখানে ভেবেছিলেন ইন্ডিয়ান, তার থেকে ইন্ডিয়ান বলে। কিন্তু রেড ইন্ডিয়ান কথাটা আপনারা জানেন হয়তো, যে ওখানকার ইন্ডিয়ান কিন্তু লালচে একটু ফর্সা শেষ করে দিয়েছে আমেরিকা। দক্ষিণ আমেরিকাতে কিছু আছে, এই যে বলিভিয়াতে যিনি ইভো মোরালেস রাষ্ট্রপতি ছিলেন, যাকে ক্ষমতাচ্যুত করে আবার আশ্রয় নিতে যেতে হলো, ওখানে প্রথমে মেক্সিকো থেকে আর্জেন্টিনাতে, তারপরে ভোটের পরে যাও ওর দল জিতেছে, বিপুল ভোটে জিতেছে, উনিও জিতেছিলেন বিপুল ভোটে, কিন্তু আমেরিকার ওখানে হস্তক্ষেপ করে, যা করে মিলিটারি শাসন কায়েম করে যা করেছিল ওখানে, কেন লাগা? কারণ ইভো মোরালেস ইন্ডিয়ান মানে আমাদের ভারতীয় ইন্ডিয়ান, ওইখানকার ইন্ডিয়ান, মেক্সিকান ইন্ডিয়ান। আপনি কি এখানে বলিভিয়ার ইন্ডিয়ান, আপনারা হয়তো মানে আপনি জানেন না, যারা ওদিকে গেছেন তারা দেখে থাকবেন, তাদের চেহারা, পোশাক, সংস্কৃতি একটু আলাদা, ভিন্ন রকম। তারা সেখানকার আদিম অধিবাসী ছিল, সেই তো তারা ওই দেশের দখল নিচ্ছে, এবং তার মাটির তলায় যে লিথিয়াম আছে, যেটা দিয়ে আপনার এই ব্যাটারি চলে, কম্পিউটারের ব্যাটারি ফ্যাটারি চলে, ওই ব্যাটারি, আগেকার ব্যাটারি, এটা পরিবেশ দূষণ সাংঘাতিক জিনিস। এখন ওই ব্যাটারি লিথিয়ামের উপরে নির্ভর করে, আর লিথিয়ামের সবচেয়ে বড় অংশ একটা আছে বলিভিয়ার মাটির তলায়। আমেরিকার দখল চাই, তার মাটির তলার লিথিয়ামের দখলের জন্য চাই, আর ওখানকার মানুষ লড়ছেন, জিতেছে বিরাট। চিলির মানুষ আবার জেগে উঠেছে, যাওয়ার লড়াই হচ্ছে ওখানে, এবং তাদেরও বামপন্থীরা ওখানে সরকারে ছিলেন ওখানে, এবং বামপন্থীরা সরকার করে চিলিতে যেটা করেছিলেন সেটা হচ্ছে
একটা সমাজতান্ত্রিক কমিউনিস্ট ওইসব মিলে একটা সরকার। আমরা তখন ছাত্র, আপনারা অনেকে জানবেন 1973 সালে ওই সিআইএ আমেরিকা দুনিয়ায় পুরো আধিপত্য করবে, সারা দুনিয়ায় খবরদারি করবে, সারা দুনিয়ার শান্তিকামী মুক্তিকামী মানুষের 1 নম্বর শত্রু আমেরিকার সাম্রাজ্যবাদ। সেই ওকে সরিয়ে দিবে, সৈন্যদের দিয়ে ওখানে ক্ষমতা দখল হবে, মিলিটারি নামিয়ে দিবে, আর রাষ্ট্রপতির বিরুদ্ধে মিলিটারি। আর ওকে বললো, যারা বললো বলে আপনি ছেড়ে যান, আপনি চলে যান প্রসাদ ছেড়ে। উনি বললেন যাব না, আমি নির্বাচিত রাষ্ট্রপতি, আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত আমার হাতে যা আছে তাই দিয়ে লড়াই করব। আর সেইখানে জীবন দিয়েছিলেন, তিনি শহীদ হয়েছিলেন। তার সময়কার সংবিধান পুরো উল্টে দিল স্বৈর শাসন পিনোচেট। এবং তারপরে এখন সারা দেশ জুড়ে এরকম একটা গণবিক্ষোভ, আমরা যে বলি উদারনীতি, তা শুরু হচ্ছে ওই চিলি থেকে 1973 সালে। এটা অনেকে বলে যায়, আমাদের বলে 1991 সাল থেকে শুরু হয়েছে। হ্যাঁ, ভারতে ওই 1991 সাল বলে উদারনীতি ইত্যাদি, ঠিক আছে, কিন্তু ইতিহাস দেখলে আপনি বুঝবেন আগের থেকেই শুরু হয়েছে। সারা পৃথিবীতে শুরু হয়েছে প্রথম ওই 73 সালের ঘটনার পর। এই বাজারের হাতে সব ছেড়ে দাও, কর্পোরেটের হাতে সব ছেড়ে দাও, সরকারের সঙ্গে মালিকানার দরকার নেই। আরে সরকারের মালিকানা কি সরকারের পৈতৃক সম্পত্তি নাকি? এই যে মোদি ফদি যেগুলো বিক্রি করবেন, ব্যাংক হোক, কয়লা খনি হোক, আমাদের ইস্পাত কারখানা হোক, এই যে সব বিক্রি করছেন, ওগি আপনার পৈতৃক সম্পত্তি। রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র মানে ভারতের জনগণের সম্পত্তি, আর সেটা লাভ করছে আপনি বিক্রি করছেন জলের দামে। আপনি কি এখন বুঝতে অসুবিধা আছে? কাকে বিক্রি করছেন, কি স্বার্থে বিক্রি করছেন, কারা কিনছে, কি ব্যাপার, এসব মানুষ জানে। চিলির মানুষ রুখে দাঁড়িয়েছে। তারা বললেন সংবিধান বদলাতে হবে, এই রাষ্ট্রপতিটাকে সরাতে হবে, ভোট করতে হবে। বাধ্য হলো সরকার ওখানে একটা ভোট নিতে। ভোট নিতে কিসের জন্য? দুটো ভোট দেবে। একটা ভোট হচ্ছে যে এই সংবিধান থাকবে নাকি পুরনো সংবিধান আসবে। 2 হচ্ছে যে আবার যদি পুরনো সংবিধান নতুন করে করতে হয়, সে সংবিধান কারা তৈরি করবে। এই দুটো ভোটেই মানুষের রায় স্পষ্ট যে মানুষের নির্বাচিত প্রতিনিধিরা তারা দেশের সংবিধান তৈরি করবে। ওই যেরকম আগে ছিল, এখন দুনিয়া বদলেছে, তার মতো করে করবে সমাজতন্ত্রের দিকে। এইটা যেটা বলিভিয়াতে যেরকম বলে সমাজতন্ত্রের দিকে যাত্রা, মাস সেরকম এইটা মুভমেন্ট টুয়ার্ড সোশ্যালিজম। চিলিতে তাই হচ্ছে এখন। ব্যাপক লোক তারা ভোট দিয়েছে, জিতেছেন, এবং তাদের নির্বাচিত যে সংবিধান সভা, তারা সংবিধান তৈরি করবে। তারা দুনিয়াতে এই যে হচ্ছে, এর মধ্য দিয়ে এই যত বিক্ষোভ বাড়ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, তাকে বিভাজিত করবার জন্য, ভাগ করবার জন্য, জাতি বর্ণ এইসব প্রশ্ন নিয়ে, ধর্ম নিয়ে হচ্ছে ভারতে। আমি আপনাদের অনুরোধ করতে পারি যে আজকে ফিরে গিয়ে বাড়িতে যদি একটা সংবিধান ভারতের থাকে, একবার খুলে দেখুন। সংবিধানের প্রথমে এই সব সূচিপত্র প্রতিপত্র বাদ দিয়েছে। প্রথম পৃষ্ঠাটা যেটা আছে, প্রস্তাবনা বলে বাংলাতে, এটা এখন সেটা আপনি পড়ে দেখুন। সংবিধানের প্রথম পৃষ্ঠাটা বাক্য একটাই, একটা বাক্য, কিন্তু প্রায় একটা পাতা জুড়ে আছে। 5টা মূল কথা আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামে, যা নিট ফসল। আমরা বলি আপোষের স্বাধীনতা, আমরা বলি দেশভাগের স্বাধীনতা, আমরা আপোষের স্বাধীনতার বিরুদ্ধে, আমরা দেশভাগের বিরুদ্ধে ছিলাম, কিন্তু আমাদের উপরে সব নির্ভর করে না। ওইরকম একটা আপোষ হয়েছিল এবং সে আপোষ মেনে নিয়েছিলেন তারা তখনকার যারা বৃহৎ দলগুলি। তারা যাই হোক, ব্রিটিশদের ষড়যন্ত্র যাই বলেন আপনি, দেশভাগ, কিন্তু এটা তো ঘটনা। তারপরে আমাদের দেশের সংবিধান যে আছে, স্বাধীনতা সংগ্রামের ফসল হচ্ছে আমাদের দেশের সংবিধান। তার অনেক সীমাবদ্ধতা আছে, যা লেখা আছে সব কার্যকরী হচ্ছে তা না, কিন্তু সেটা যে আছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এই 5টা শব্দ কি? সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, আর তারপরে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থার সময়
42তম সংবিধান সংশোধন, ওর সঙ্গে দুটো জুড়ে দিয়েছিলেন, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা আর সমাজতন্ত্র। এটার বিরুদ্ধে আমরা 42তম সংবিধান সংশোধনের বিরোধিতা করেছিলাম, কিন্তু আমি তো বলতে পারি না আমরা ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে। না জুড়লে হতো, ওই সংবিধানের মৌলিক কাঠামোর মধ্যেই আছে, ওই এক পৃষ্ঠা পড়লেই আপনি বুঝতে পারবেন যে এই সবগুলো কথা। আর সমাজতন্ত্র সেটা কে যেরকম বোঝে, এই সমাজতন্ত্র কথা যে সংবিধানে ঢোকাতে হলো তার কারণ ওই নভেম্বর বিপ্লব, সমাজতন্ত্র, সোভিয়েত ইউনিয়ন, বাংলাদেশ যুদ্ধ যখন হচ্ছে, আর সেই বাংলাদেশ আলাদা হবে, কারণ ধর্মের ভিত্তিতে একটা দেশকে ঐক্যবদ্ধ করা যায় না, তাদের সংস্কৃতি আলাদা। বাঙালি বাংলাভাষী তারা এইখানটায়, আর ওইখান থেকে উর্দু জোর করে চাপিয়ে দেওয়া হবে। মায়ানি ভাষা আন্দোলন থেকে আরম্ভ করে বাংলাদেশ যুদ্ধ, সেখানে জীবন দিয়েছেন। আমার ওই সময় ওখানে কি বলে ডিউটি খানিকটা পড়েছিল কিছুদিন, যাই হোক আমি তার মধ্যে যাচ্ছি না, সেটা ডাক্তারের কাজ, আমি স্বেচ্ছামূলক কাজ। কিন্তু আমি বলছি এইটাই যে তখন আমেরিকা কি করেছিল, 7ম নভেম্বর পাঠিয়ে দিয়েছিল আমাদের বঙ্গোপসাগরে, যেখানে সব রকম পারমাণবিক শক্তি আছে, এইখানে ধমকাবার জন্য পাকিস্তান যাতে ভাগ হয়ে বাংলাদেশ না হয় তার বিরুদ্ধে। আর ইন্দিরা গান্ধী সোভিয়েত ইউনিয়নের সঙ্গে চুক্তি করেছিলেন। আর আমাদের দেশে ওইটা সমাজতন্ত্র লেখা হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা তারপরে যে পরে মুজিব যখন আবার সংবিধান সংশোধন করলেন, মুজিবুর রহমান, ওখানে সমাজতন্ত্র লেখা হলো, ধর্মনিরপেক্ষতা লেখা হলো। আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর মধ্যে এই যে ভেদাভেদ, বৈষম্য, তার বিরুদ্ধে এবং ধর্মনিরপেক্ষতার পক্ষে একটা গণতান্ত্রিক প্রজাতন্ত্র এই যে হবে, সার্বভৌম হবে। সার্বভৌম মানে স্বাধীন হয়েছি তো আমরা, আমাদের দেশের স্বাধীন বৈদেশিক নীতি হবে, স্বাধীন আভ্যন্তরীণ নীতি হবে। আমাদের দেশের নীতি কি হবে, আমেরিকার থেকে আমাকে ঠিক করতে হবে, ওদের কথায় চলতে হবে, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক অর্থ ভান্ডারের কথায় আমাকে উঠতে বসতে হবে না। আমরা আমাদের স্বাধীনভাবে, আমাদের বৈদেশিক নীতি নেই এখন। আপনারা দেখছেন আমাদের দেশে এই সরকার এই যে করেছে, এটা আমরা কোনো জোটে ছিলাম। আগে ছিল আমেরিকার নেতৃত্বে ন্যাটো, সেটা এখন আছে। সোভিয়েত ইউনিয়ন যখন ছিল তখন তাদের ওয়ার্সো জোট ছিল, তাদের সামরিক জোট ছিল। ভারত কোনো জোটে ছিল না। আমরা জোট নিরপেক্ষতার পক্ষে, আমরা বামপন্থীরা সবসময় লড়াই করে এসেছি, আমরা জোট নিরপেক্ষ ছিলাম। আমরা আভ্যন্তরীণ নীতি আমাদের সার্বভৌম মানে আমরা ঠিক করব। ওই সংবিধানের প্রথম বাক্যের কাজ, আমরা ভারতের জনগণ, আমরা আমাদের হাতে এটা দিচ্ছি। ওই প্রথম পৃষ্ঠায় যা লেখা আছে এটা আমাদের। আর আজকে আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান আর ভারত মিলে কোয়াড চাপ করেছে। আমেরিকা চাচ্ছে তার সাথে চীনকে ঘিরতে, এটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে এই সমাজতন্ত্রের একটা বড় ব্যাপার, সেখানে কি বলে সাম্রাজ্যবাদের সঙ্গে যে বিরোধ, আমরা সেখানে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। আমরা চীনপন্থী নয়, রুশপন্থী হতো। ওই সব একটা কাগজে ফাগজে লিখত, মাঝে মাঝে লিখছিল, এখন লিখছে কিনা জানি না। চীনের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান, এসব আমরা কখনো উচ্চারণ করি। আমাদের পার্টি, যেটা আমি বলছি আপনাদের, যে আমাদের পার্টি, আমরা চীনপন্থী, রুশপন্থী কোনো পন্থী ছিলাম, একটাই পন্থী। যখন কমিউনিস্ট আন্তর্জাতিক ছিল তখন তারা তাদের পরামর্শ এসব সবাই শুনতো, আলোচনা হতো, চলতো, সেটা আলাদা কথা। সে তো 46 সালে নেই। তারপরে তখন ঠিক হয়েছিল কেন আন্তর্জাতিক দরকার নেই, কারণ পৃথিবীর এতগুলো দেশে কমিউনিস্ট আন্দোলন কিভাবে চলবে একটা কেন্দ্র থেকে ঠিক করা যায় না। সেই দেশের কমিউনিস্ট পার্টি, তাদের ঠিক করতে হবে, তাদের দেশের পরিস্থিতির বিশ্লেষণ করতে হবে, তাদের বিপ্লবের স্তর কি ঠিক করতে হবে, কি করতে হবে না করতে হবে ঠিক করতে হবে। আমরা তার উপরে বিশ্বাস করি। আমরা সোভিয়েত ইউনিয়ন যখন ভুল পথে যাচ্ছে, বুঝতে পারছি যে সমাজতন্ত্রের বিপদ আসছে, বুঝতে পারছি দক্ষিণপন্থী বিচ্যুতি ওরা ক্ষমতা দখল করেছে এবং ভুল জায়গায় নিয়ে যাচ্ছে, বুঝতে পারছি। আমরা সমালোচনা করেছি। চীনের যখন আমরা কি বলে ভিয়েতনাম আক্রমণ করেছে, আমরা তার সমালোচনা করেছি, বিরোধিতা করেছি। কি আমাদের ভারতের যখন আবার কি বলে এখানে আমাদের
অরুণাচল নিয়ে একটা গোলমাল হয়েছিল, তখন আমরা চীনের কথা তো মানি, আমরা চীনের কথাই চলিনি, মস্কোর কথাই চলি, আমরা আন্তর্জাতিকতাবাদ। কিন্তু আমরা মনে করি সাম্রাজ্যবাদের সঙ্গে সমাজতন্ত্রের যে লড়াই, সেই লড়াইতে আমাদের স্থান, যা মার্কস এঙ্গেলস ম্যানিফেস্টোতে লিখে গেছিলেন, দুনিয়ার মজদুর একক, জাতি নয়, ধর্ম নয়, ভাষা নয়, সব দুনিয়ার মজদুরের লড়াই, আন্তর্জাতিকতাবাদের লড়াই, ওই লড়াই হচ্ছে আমাদের লড়াই। এই মতাদর্শ দিয়ে আমরা চলি। আমি এসব কথা বলছি আপনাদের এই জন্য যে এখন দেশটার এই সার্বভৌমত্ব আছে, নেই, এখন ওইখান থেকে চলছে। এখন কি হবে আমি জানি না, কারণ তখন ট্রাম্প হাউডে মোদি ওখানে করেছিলেন, আর ইনি এখানে নমস্তে ট্রাম্প করেছিলেন। এখন নতুন সরকার যা আজকে আমি দেখলাম, বিডেন তারা রাষ্ট্রপতি সরকার, মানে শপথ ফপথ কি হয় ওদের আমি জানি না, কবে হবে সেসব, কিন্তু উনি এই সরকারের বিরোধিতা করছে। কেন না, সরকারের কিছু নীতির বিরোধী সমালোচনা করছে। কাশ্মীর যেভাবে ভাবুন, যেভাবে 370 নম্বর ধারা তুলে দেওয়া হবে, এটা আন্তর্জাতিক যা বোঝাপড়া সে তো আমি ছেড়েই দিচ্ছি, আমাদের দেশের সংবিধানে যা লেখা ছিল তার মৌলিক কাঠামোর উপরে আক্রমণ। এজন্য কি হবে আমি জানি না, কিন্তু ট্রাম্প একটা কথা বলেন, এদের এই উগ্র দক্ষিণপন্থীদের যেরকম হিটলার মুসলিনি এদের জোট ছিল, এখনকার যারা উগ্র দক্ষিণপন্থী তাদেরও একটা পৃথিবীতে জোট গড়ে উঠেছে। ট্রাম্প 1 নম্বর, 2 নম্বর বলছেন আরো যে ব্রাজিলের রাষ্ট্রপতি, 3 নম্বর মোদি যিনি আমাদের প্রধানমন্ত্রী, 4 নম্বর হচ্ছে এরদোগান তুর্কি, কি নেতানিয়াহু ইসরায়েল ইত্যাদি। আমি ওই করছি না, কয়েকজন সারা দুনিয়া জুড়ে যত উগ্র দক্ষিণপন্থী যারা এই নীতিতে চলছে এবং জাতি ধর্ম বর্ণ এইসবের নির্বিশেষে কেউ হিন্দু রাষ্ট্র বানাবে, কেউ ইহুদি রাষ্ট্র বানাবে, কে খ্রিস্টান মানে কি বলে প্রদান করবে, এই যে সব নীতিতে কে সারা চামড়ার হোয়াইট পাওয়ার যেটা ট্রাম্প করতে চেয়েছিলেন সেরকম করবে, এই সব শক্তি। এর উদ্দেশ্য হচ্ছে এই যে আপনার যে খেতে নেই, আপনার কাজ নেই, আপনার চিকিৎসা নেই, আপনার শিক্ষা বন্ধ, আপনার সব রকম সংকটে জর্জরিত হচ্ছেন, আপনার নজরটা ঘুরিয়ে দেবে। আপনি তখন ওইগুলো নিয়ে, আমি সাদা না কালো চামড়া, আমি হিন্দু না মুসলমান, আমি আদিবাসী না খ্রিস্টান, আমি তফসিলি হলে আমি বাউরি না বাগদি, না আমি মতুয়া, না কি বলে ওই নমশূদ্র, কিছু একটা এইসব কামতাপুরি, নাকি এই ভাষা নিয়ে যা রাজবংশী, এইসব নিয়ে চলছে। প্রধানমন্ত্রীও তাই, মুখ্যমন্ত্রীও তাই। আর এরা এই মানুষের মধ্যে ভাগ করতে পারছেন, এটা হচ্ছে ঘটনা। সংবিধান আক্রান্ত এবং একটা বড় বিপদ এত কখনো আমাদের দেশের সামনে হয়নি। 5ই আগস্ট যেটা হলো, অযোধ্যা বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, এটা অপরাধ, সুপ্রিম কোর্ট বলেছে, তখনও বলেছে, এখনো বলেছে। আর সেখানে মন্দির হবে, প্রধানমন্ত্রী গেলেন, দিয়ে বললেন, কি বললেন 5ই আগস্ট বললেন যে নতুন ভারত, আজ থেকে নতুন ভারত। নতুন ভারত, নতুনটা কিছু বললেন, নতুনটা কি না, স্বাধীনতা আমরা 1947 সালের 15ই আগস্ট পেয়েছিলাম, কিন্তু আজকে ভারতবাসীরা স্বাধীন হল। তার মানে ভারতবাসীরা স্বাধীন হলেন মানে হিন্দুরা স্বাধীন হলেন। হিন্দুরা পরাধীন ছিলেন স্বাধীন ভারতে 47 সালের 15ই আগস্টে। এই মন্দির হিন্দু রাষ্ট্র, ঠিক ওই দিনই 5ই আগস্ট ওই জম্মু কাশ্মীরকে ভেঙে 3 টুকরো করা হয়েছে। ওই সময় একই দিনে 5ই আগস্ট নতুন ভারত বানাতে চান। ধর্মনিরপেক্ষতা সংবিধানের একটা কাঠামো আমাদের, সেইটা তো আমাদের সঙ্গে পাকিস্তানের পার্থক্য। পাকিস্তান ধর্মনিরপেক্ষ রাষ্ট্র না, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ, ওদের সংবিধানে এখনো আছে, সেই কাঠামোতে আছে, রাষ্ট্র ধর্ম আছে, যাই হোক আমি তার মধ্যে যাচ্ছি না। আমাদের দেশে এই যে আক্রমণ কি ওখানে আমেরিকায় যা হচ্ছে,
ইসরায়েলে যা হচ্ছে, কি এরদোগান যা করছে ওখানে কুর্দদের বিরুদ্ধে, তুর্কিতে যা হচ্ছে কুর্দদের বিরুদ্ধে, এবং আক্রমণের লক্ষ্য করে তোলা হচ্ছে এদের এই অংশগুলোকে। এই অংশ হচ্ছে সেই অংশ যারা আমাদের বেশিরভাগ যারা আক্রান্ত হচ্ছেন জীবন জীবিকার আক্রমণ। আপনি খুঁজে নিন পরিযায়ী শ্রমিক হিসাবে তো 15-16 কোটি হয়, আমি তার মধ্যে যাচ্ছি না। সেটা আইন যা ছিল সেটা এখন তুলে দিয়েছে এই সরকার। যে আইন ছিল সেটা কার্যকরী তো হয়নি, এটা 78 সালের আইন, এটা কার্যকরী হয়নি, তুলে দিয়েছে। এদের হিসাব হচ্ছে 71 ভাগ পরিযায়ী শ্রমিকদের। কিংবা আপনি যদি ধরেন ছোট মাঝারি ক্ষুদ্র শিল্প যা আমাদের বাংলায় বেশি, যেটা আমরা 1 নম্বর ছিলাম, সেটাই যারা কাজ করেন তার 71 ভাগ হচ্ছেন আদিবাসী, তফসিলি, সংখ্যালঘু, অন্যান্য অনুন্নত সংখ্যা। গরিবের বড় অংশ, খেটে খাওয়া বংশের বড় অংশ হচ্ছেন। তাহলে আক্রমণটা দুদিক থেকে আসছে, একটা জীবন জীবিকার উপরে আক্রমণ, আর একটা আপনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই তার উপরে আক্রমণ। মানুষ এক, দাম বাড়লে হিন্দুর জন্য বাড়ে, মুসলমানের জন্য বাড়ে, বেকারি বাড়লে হিন্দুর জন্য বাড়ে, মুসলমানের জন্য বাড়ে, তফসিলির জন্য বাড়ে। কিন্তু গরিব যারা তাদের উপরে বোঝা বেশি হয়, সামাজিক বৈষম্যের যারা শিকার তাদের উপরে বেশি হয়। কিন্তু এরা লক্ষ্যমাত্রা করে নিয়েছেন। এনআরসি, এনপিআর, সিএ সব আপনারা ভুলে যাবেন। বলছেন এই আসামে করেছি, আসামে একটা করে ফেলেছিল, তারপরে এখন আমরা দেখছি যে যেটা করেছে সেটাতে হিন্দুরাই বেশি বাদ করেছে। এখন বলছে যে আমরা না ঠিক করবো, দাঁড়াও এটা হয়ে গেলে তারপরে পুরো করে দেবো, তারপরে আমাদের ফেরত পাঠিয়ে দেবো। কাকে ফেরত পাঠাবে? কোথায় ফেরত পাঠাবে? কি করছেন? কে ফেরত নেবে আপনার? কেন বা ফেরত পাঠাবে? তারা এই দেশের লোক না। এই যে কথা, এইগুলো আপনি সারা, আমি দুনিয়ার কথা বলছি আর ভারতের কথা বলছি, এই কথাগুলো একটা সুর, এই একটা ভয়ঙ্কর, একেই বলা হচ্ছে নয়া ফাঁসিবাদ। অর্থাৎ হিটলার, মুসলিমরা যা করেছিলেন জাতির নামে, ইহুদিদের তারাও গ্যাস চেম্বারে, ইতিহাস এখন সবাই জানে, এখন সেই জিনিস করা হচ্ছে। আর সেই ঘৃণা, মিথ্যা এসব ছড়ানো হচ্ছে মানুষের মগজ দখল করার জন্যে আর মানুষকে ভাগ করবার জন্য। তৃণমূল সরকার কি করছে, তাদের ভূমিকা কি? ওর বিরুদ্ধে লড়বে এসব কথা বলে তৃণমূল সরকার, সমাজতন্ত্রের কথা বলবে, সংবিধানের ধর্মনিরপেক্ষতার কথা বলবে, 5টা মৌলিক কাঠামোর কথা বলবে না। এসব মনে হচ্ছে চর্চা হচ্ছে ওর সঙ্গে। আরে চর্চাটা কি নীতি নিয়ে? না, কোনো নীতি নিয়ে চর্চা হচ্ছে। চর্চাটা হচ্ছে কি মূলত এই লুটপাটে আমার ভাগ কত থাকবে, তোমার ভাগ কত থাকবে, এই লোকগুলো তো এক। মুকুল রায় কে না জানেন যে আমাদের 2011 হোক বা তারপরে হোক যে নির্বাচনগুলো, ওর তো ডান হাত ছিল মুকুল। যখন চিটফান্ড কেলেঙ্কারি হলো উনি হাত ওর পরিষ্কার ছিল, উনি বিজেপিতে গেলেন তো হাত পরিষ্কার হয়ে গেল। অর্থাৎ তুমি চুরি করো করো যা করো, বিজেপিতে চলে আসো তাহলে তোমার বিরুদ্ধে মামলা হবে, এই তো বোঝাপড়া। বিজেপির নীতি এই, তৃণমূলের নীতি। আর এই যে এসে অমিত শাহ একটা নাটক করে গেলেন, কোথায় আদিবাসীদের বাড়িতে গিয়ে একটু খেয়ে নিলেন, তারপরে কোথায় মধুয়ার বাড়িতে একটু খেলেন, এইসব। আরে এইসব করছেন কেন? এসব তো আমাদের করার লাগেনি কখনো, কারণ এটা আমাদের কাছে ওগুলো কোনো ব্যাপার না, আপনার কাছে নতুন, তাই আপনি করে দেখাতে চাচ্ছেন। কিন্তু দিয়ে বললেন যে ওই কয়লা খনি লুট, কয়লা চুরি আর কি কাজে কারা কারা যুক্ত আছে, তার সঙ্গে ভাইপোর কি সম্পর্ক ইত্যাদি। আরে আপনি অমিত শাহ, আপনি জেনে রাখুন, আমরা জানি ভালো করে ওই কয়লার ভাগ কার কার মধ্যে ভাগ হয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, ওখানকার কয়লার সবাই জানে যে ওই কয়লার ভাগ তৃণমূল বিজেপি দুজনে পায়। এখন একজনকে ধরেছে যে বলবে তুমি আমার দিকে চলে এসো, আর তারপরে কি বলে তাহলে ভাগটা এর বেশি হবে, ওর হবে না। তারপরে এই যদি মেনে নেয় তো ভালো, না মেনে নিলে চাপ দেবে। আসল কথা হচ্ছে কে দখল এইখানটা। এই লোকগুলো একটাই, এদিক থেকে ওদিকে যাচ্ছে, ওদিক থেকে এদিকে যাচ্ছে। আর ইনি
দেখাচ্ছেন দুদিকেই আছে। আগে যখন কি বলে ওই ইয়ে ছিল মাদ্রাস কি বলে ওখানে ইমামদের আর মাজ্জমদের ভাতা কোটে গেল, তারপরে ঠিক আছে উনি সরকার দেওয়া বন্ধ করলো, বিকল্প ব্যবস্থা হলো, সেটা ওদের নিজস্ব ব্যাপার। তারপরে পুরোহিত একে দাও আর ওকে দাও, একে দিন। পুজোতে এই যে প্যান্ডেল হয়নি 50,000 টাকা দিয়ে দিলেন। এই বিজ্ঞাপন আর টিভিগুলোকে কিনে নাও, এই যাতে এর কথা বলে ওর কথা বলে, আপনাদের কোনো কথা যাতে না হয়। এই আক্রমণটা হচ্ছে নতুন কায়দায় আছে। এই আক্রমণটা লড়তে হয় দুদিক দিয়ে। একটা জীবন জীবিকার লড়াই, যার লড়াই হবে 26 তারিখে। এই 26শে নভেম্বর। কেউ মনে করবেন না ওটা একটা ধর্মঘট চিরকাল হয়ে আসছে যেরকম, সেরকম ধর্মঘটটা যেটা হচ্ছে, এটা যারা ধর্মঘট ডেকেছেন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো আর প্রায় 250 কৃষক সংগঠন, সমস্ত ফেডারেশন, মানে ব্যাংক, বিমা, রেল, ইস্পাত, কয়লা, সব ফেডারেশন, কর্মচারী, শ্রমিকরা, কর্মচারীরা, কৃষক, ক্ষেত মজুর সংগঠন, অবশ্য ছাত্র, যুব, মহিলা এসব সংগঠন তারাও সাথ সমর্থন জানিয়েছেন। কিন্তু ওরা যেটা আবেদন করেছেন সেটা হচ্ছে এই ধর্মঘটটা এমনি এমনি ধর্মঘট না, একদিনের ধর্মঘট না, এ হচ্ছে একটা লাগাতার বৃহত্তর সংগ্রামের শুরু মাত্র। তার কারণ হচ্ছে এই যে এইটা এরকম শ্রমিকদের উপরে আক্রমণ কখনো হয়, শ্রমিকদের অধিকারের উপরে আক্রমণ স্বাধীনতার আগে হয়নি, ব্রিটিশ আমলেও এরকম হয়নি। এই যে আইন করা হয়েছে, এই যে আছে এখন যেভাবে হচ্ছে, কৃষকদের উপরে এরকম আক্রমণ কখনো হয়। হ্যাঁ, ব্রিটিশদের সময় নীল চাষ হয়েছিল সেটা ঠিকই, কিন্তু এই যে এখন আইন সিদ্ধভাবে যা করা হচ্ছে এটা স্বাধীন ভারতে কখনো হয়। কৃষক, ক্ষেত মজুর কেউ বাদ আছে, কর্মচারীরা বাদ থাকবেন, শিক্ষক বাদ থাকবেন, যারা মাস মাইনে পান, 2 কোটি লোকের কাজ চলে গেছে, যারা স্থায়ী কাজ করে আরো যাবে, কেন্দ্রীয় সরকারের কর্মচারী, ব্যাংকের, বিমার, যারা 1 লাখ 1.5 লাখ টাকা মাইনে পান, তাদের কাজে নিরাপত্তা নেই। যা হচ্ছে, বেকার যুবক কোথায় যাবে? আপনার বাড়ির হোক আর যেখানে, যারা কাজ করছে তারা যদি বেকার হয় তাহলে বেকার কোথা থেকে কাজ পান? তাদের সংখ্যা কোথায় যাবে? ছেলেমেয়েরা যারা লেখাপড়া করছে কি হবে? একটা বছর ধ্বংস হয়ে গেল। কি শিক্ষানীতি আবার আমদানি করছেন যে সব নাকি এখানে পড়া করবে, এই যে বলে আপনার নেটে পড়বে। ক জায়গায় নেট আছে, কজনের মোবাইল আছে, আর ওই মোবাইল স্মার্টফোন কজনে আছে, কে পড়বে? গরিব পড়বে? আদিবাসী তফসিলি থেকে আরম্ভ করে সংখ্যালঘু দূরে যারা দূরবর্তী এলাকায় বাস করে, যেখানে নেটওয়ার্ক নেই, সেখানে পড়বে? এটা আক্রমণটা ব্যাপক এবং সমস্ত ক্ষেত্রের উপর। সেই জন্যে এইটা একটা সময় যখন ব্যাপকতম ঐক্য গড়ে উঠতে পারে, সবাইকে নিয়ে ঐক্য গড়ে তুলতে হবে। এই আক্রমণটা এমন যে যারা তৃণমূলের পক্ষে আছেন, যারা বিজেপির পক্ষে আছেন, কেউ পার পাবেন না। আপনি যে পার্টি করুন, ওই কয়েকটা পুঁজিপতি, আম্বানি আর আদানি এইসব ছাড়া বাকি সব লোকের সর্বনাশ হয়েছে। এর বিরুদ্ধে লড়াইটা ব্যাপক ঐক্যের লড়াই। তখন হয়েছিল যখন 90 বছর আগে হিটলারের বিরুদ্ধে লড়াই, আমি বললাম খালি কি আর কমিউনিস্টরা লড়েছিল? লড়ে তো ছিলই তার, কিন্তু সাম্রাজ্যবাদী দেশগুলো তারাও ওই লড়াইতে যোগ দিতে বাধ্য হয়েছিল। আমেরিকা বাধ্য হয়েছিল, ব্রিটেন বাধ্য হয়েছিল, ফ্রান্স বাধ্য হয়েছিল। পৃথিবীতে আবার একটা সময় আসছে, সেই জন্য রাষ্ট্রপতি বদলেছে, তা নিয়ে আপনি খুশি কেন? কারণ একবারে উগ্র দক্ষিণপন্থী, তার বিরুদ্ধে লড়াইতে অপেক্ষাকৃত একজন নরমপন্থী, একজন উদার মনা, তিনি হয়তো নির্বাচিত হয়েছে। কিন্তু নীতি তো একটাই, পুঁজিবাদের নীতি। কিন্তু পুঁজিবাদী অংশ, সাম্রাজ্যবাদী অংশ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইতে ছিল, এখনো আছে বর্তমান দুনিয়ায়। আমাদের দেশেও সেটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। আমাদের দেখতে হবে যে এই সব কিছু শিক্ষা ইতিহাসের আলোচনার উদ্দেশ্য হচ্ছে এটা বুঝতে পারে এটা এমন একটা সময় যখন ব্যাপক ঐক্য চাই। পশ্চিমবাংলায় খুব নির্দিষ্টভাবে তৃণমূল, বিজেপি
মানে কার্যত একটা মুদ্রার এপিঠ ওপিঠ, কোনো পার্থক্য নেই। সহজ কথায় বলতে গেলে যে চাষিরা যেরকম বলে সেরকমই, যে ঘাস ফুল ঘাস ঘাস যদি আপনি কেটে সাফ না করেন তাহলে গরু ওটা খেতে আসবে। যতক্ষণ ঘাস থাকবে ততক্ষণ গরু আসবে। আর ঘাস যদি আপনি সাফ করতে পারেন তাহলে গরু আপনি চলে যাবে। কারণ তৃণমূল বিজেপি সম্পর্ক আরো অনেক আছে, আমি তার মধ্যে যাচ্ছি না, এই ইতিহাসে সব ব্যাখ্যা ইত্যাদিতে আমি যাচ্ছি না। কাজে লড়াইটা এখানে হচ্ছে তৃণমূল বিজেপি বিরোধী যত শক্তি আছে, খালি কংগ্রেস নয়, এটা ভাবে যে খালি কংগ্রেস সিপিএম কিছু বোঝাপড়া হোক না, তা না। যত শক্তি আছে তাদের ঐক্যবদ্ধ আমরা করতে চাই, সমস্ত শক্তিকে। এবং সেই ঐক্যবদ্ধটা লড়াইয়ের ময়দান থেকে হতে হবে, খালি ভোটের লড়াইতে হলে হবে না। আর সেটাই হচ্ছে ওই যে 26 তারিখ ধর্মঘটের লড়াই। আমরা যেরকম বাম দলগুলো সমর্থন করেছি, কংগ্রেসও করেছেন, আর তাদের ট্রেড ইউনিয়ন আছে, একসঙ্গে লড়াই হচ্ছে। আর লড়াইয়ের মধ্য দিয়েই আমাদের ওই রাজনৈতিক সংগ্রাম, নির্বাচনের সংগ্রাম, সব গণসংগ্রাম, শ্রেণী সংগ্রামের সবচেয়ে বড় স্তর হচ্ছে রাজনৈতিক সংগ্রাম, নির্বাচনের সংগ্রাম। সেই দিকে বদলাতে হবে ভারসাম্য। যদি চিলিতে বদলাতে পারে, বলিভিয়াতে বদলাতে পারে, আমেরিকাতে বদলাতে পারে, ভারতেও বদলাতে পারে, আর বাংলাকেই তা দিয়ে শুরু করতে হবে। বদলাতে হবে বর্তমান যে ভারসাম্য, উল্টাতে হবে, এবং তা করা যায়। তার বাস্তব পরিস্থিতি এখন তৈরি হয়েছে। আমি কথা শেষ করতে পারি, সংগঠন নিয়ে দুটো একটা কথা বলি, কারণ এত বড় সবাই সংগঠন নিয়ে তো আমি খুব বেশি কথা বলতে পারি। দুটো কথা খালি বলি, আপনি এটাও বোঝেন, আপনারা বোঝেন, যারা শুনছেন বোঝেন, যারা না শুনছেন তারাও বোঝেন, তারা আমার চেয়ে অনেক ভালো করে বোঝেন। আচ্ছা, এটা করা পরিস্থিতি যা আছে তো করা যায়, কিন্তু যতটা দরকারকে আমরা করতে পারছি, আমরা মনে করি না আমরা করতে পারছি। তাহলে কি করতে হবে? এই আমরা যা নভেম্বর বিপ্লবের মূল কথা হচ্ছে, শিক্ষা হচ্ছে, এই 4টা জিনিস লাগে। একটা হচ্ছে মতাদর্শ, একটা রাজনীতি, একটা সংগ্রাম, একটা সংগঠন। মতাদর্শ মানে হচ্ছে বিজ্ঞান, যা পড়তে হয়, যা আয়ত্ত করতে হয়, আর অনুশীলন করতে হয়। মুখস্থ করলে হয় না, অনেকে মুখস্থ লেখে, তাতে কিছু হয় না। মুখস্থ পড়ে দিতে পারে, কোটেশন পড়ে দিতে পারে, এটা নয়। আয়ত্ত করতে হয় বিজ্ঞানটা, যাতে প্রয়োগের জন্য কাজে লাগবে, মাঠে, তার জন্য প্রয়োগের জন্য। আর রাজনীতি হচ্ছে ওই মতাদর্শের প্রয়োগ নির্দিষ্ট ক্ষেত্রে। এখন বাংলায় নির্বাচনে আপনি কি করবেন, আমেরিকার নির্বাচনে কি করা উচিত ছিল, এই হচ্ছে প্রয়োগ, রাজনীতি। আর সেগুলোর জন্য সংগ্রাম করতে হয়। ওইটা প্রয়োগ করার হচ্ছে লড়াই। লড়াই ছাড়া ময়দানে এটা করা যায়। আর শেষ হচ্ছে সংগঠন। লড়াইয়ের জন্য একটা সংগঠন লাগে। কোনো একটা বিশৃঙ্খল কিছু লোক, তারা কোনো নিয়ম নীতি কিছু নেই, এই যাওয়া আসা, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, সেখানে আসছে, ওখানে আসছে, এদিক থেকে ওদিক করছে, এরকম করে কিছু হয়। একটা সংগঠিত বাহিনী চাই লড়বার জন্য। কমিউনিস্ট পার্টি সংগঠনটা সেই রকম। সেইখানটায় দুটো জিনিস গুরুত্বপূর্ণ। একটা আমরা বারবার বলছি, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই দুটো কথা বলেছি, আমি সেই রকম দুটো কথাই বলছি আপনার, কিছু বিরাট গোপন না। সেটা হচ্ছে এই যে লড়াইটা হবে বুথে, আপনার শেষ পর্যন্ত, আপনার গ্রামে, আপনার ওয়ার্ডে, আপনার পাড়ায়, লড়াইটা ওখানে। লড়াইটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লড়াই না, প্রতিটা বুথে লড়াই করতে হবে। আপনি বুথে যদি দাঁড়াতে না পারেন তাহলে আপনি দাঁড়াতে পারবেন। এটা হচ্ছে 1 নম্বর কথা। সমস্ত শক্তি সেখানে, দাঁড়াবার লোক নেই, আছে, হচ্ছে না কেন? কারণ একটাই, অনেক রকম কাজ হচ্ছে, যারা কাজের ময়দানে আছে, কাজ করছে যারা। আমি সকাল থেকে আজকে দেখছি, আগের দিনও দেখেছি, তার আগের দিনও দেখছি, এটা পিছিয়ে গেছি, ওখানে ছাত্ররা চালাচ্ছে। আজকে যখন এখানে পুরুলিয়াতে ছিলাম পরশুর দিন, এটা ছাত্ররা একটা রান্নাঘর এই সময়ে চলছে অনেক জায়গায়, সেটা চালাচ্ছে। আজকে সকালে যেখানে গেলাম সবজি বাজার রানাঘাটে, যুবরা চালাচ্ছে, ছাত্ররা চালাচ্ছে, যুবরা চালাচ্ছে। তাহলে চালাচ্ছে ওরা, ময়দানে আছে ওরা।
কিন্তু আমি জিজ্ঞেস করি যে কজন সংগঠনে আছে, খুঁজে পাওয়া মুশকিল আছে। যে কাজে আছে সে সংগঠনে নেই, আর যারা সংগঠনে আছে তারা সবাই কাজে নেই। এটা বদলাতে হবে। যে কাজে আছে তাকে সংগঠনে আনতে হবে। ভবিষ্যৎ হচ্ছে আর এই প্রজন্ম, তাদের মধ্য থেকে আনতে হবে এবং সব অংশের মধ্য থেকে আনতে হবে। ছাত্র যুব মানে খালি তরুণ মানে খালি ছাত্র যুব না, ছাত্র যুব ছাড়াও শ্রমিক তো তরুণ হতে পারে, কৃষক তো তরুণ হতে পারে, তরুণ কেন তরুণী হতে পারে, যুবতী হতে পারে, যে খেটে খায় তার বাড়ির হতে পারে, ক্ষেত মজুর মেয়েরা যায় না কাজ করতে তাদের থেকে হতে পারে, যে আছে লড়াইতে, যে ঝান্ডা ধরে, যে লড়াইতে আছে, যে আত্মসমর্পণ করেনি, যে কোভিডে আছে, 5 রকম কাজে আছে, তাদের আনতে হবে অপেক্ষাকৃত কম বয়সে। কারণ সব আন্দোলন সংগ্রাম নির্ভর করে এই অংশের উপর, ভবিষ্যৎ তাদের উপরে নির্ভর করে। এইটা হচ্ছে আমাদের প্রধান চ্যালেঞ্জ এবং সেটা হবে, করা যাবে। আমাদের তাদের উপরে আস্থা রাখতে হবে, সাহায্য করতে হবে, পাশে দাঁড়াতে হবে এবং অবশ্যই যা আপনারা করেন, আমার বয়সে বা আমার বয়সের যারা আছেন বেশি, তারা যা কি করে, ঘর সংসার যখন মানে কি বলে বয়স হয় তখন ছেলেপুলেদের বুঝিয়ে দিই। এটা পার্টিটা একটা বড় ঘর সংসার, এটাকে বুঝিয়ে দিতে হবে এর পরবর্তী প্রজন্মের কাছে, যাতে তারা দাঁড়াতে পারে। এবং তারাই হচ্ছে আমার দেশের সংখ্যাগরিষ্ঠ 60 ভাগের বেশি অংশ। ভবিষ্যৎটা তাদের, ভবিষ্যৎটা আমার জন্য না। আমার ভবিষ্যৎ সীমিত, কদিন থাকবো মানে কদিন, আর ভবিষ্যৎটা হচ্ছে তাদের জন্য। সেই ভবিষ্যৎটা তাদের উপরে, সেই ভবিষ্যৎটা তাদেরই তৈরি করতে হবে। আর সেই কাজটা আমাদের তৈরি করতে তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের এই সংগঠনের নিয়ম কানুন থেকে আরম্ভ করে কাজকর্মে সংযুক্ত করতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রধান চ্যালেঞ্জ। আমি বিশ্বাস করি যে এই আমাদের কাছে এইসব অনুষ্ঠান, নভেম্বর বিপ্লব 102 বছর, 3 বছর, পার্টির 100 বছর, এগুলো আনুষ্ঠানিক ব্যাপার না। এটা হচ্ছে যখন আমরা আলোচনা করি, আমরা আমাদের কি দায়িত্ব বুঝে নেওয়ার জন্যে, রাস্তা কি বুঝে নেওয়ার জন্যে, তাকে কেমন করে করব তার পরিকল্পনা করার জন্যে এবং সেই বার্তাটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যে আমরা এই অনুষ্ঠান, এই যাখানে মিলিত হয়েছি সবাই, সেই জন্য আমরা মিলিত হয়েছি। আমি আশা করি সেই কাজে আপনারা অনেকটা অগ্রসর হয়েছেন, কিন্তু মনে রাখবেন আরও অনেকটা যেতে হবে এবং পারবেন। আপনাদের এই ইতিহাস তৈরি করতে যে চ্যালেঞ্জ, তার মোকাবিলা করতে পারবেন আপনারা, এই বিশ্বাস থেকেই আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা ও লাল সালাম জানাই।